হ্যালো, 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 শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। ম্যাথ সেট। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমাদের ম্যাথ সেট সেকেন্ড সেটের চলো প্রথম অঙ্ক শুরু করছি। ওকে, চলো। আমাকে এই এমন টাইপের যখন দেবে √10 প্লাস √25 প্লাস √108, ঠিক আছে, √154 প্লাস √225, তখন এই অঙ্কগুলো কেমনভাবে দেওয়া থাকবে যে দেখো 225 আছে, তো এটা দেখো কার স্কোয়ার নাম্বার, ঠিক আছে, এটা আমার কার স্কোয়ার নাম্বার 225টা, এটা হচ্ছে আমার 15 স্কোয়ার নাম্বার, মানে অর্থাৎ 15 স্কোয়ার নাম্বার, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে 15 স্কোয়ার নাম্বার। তাহলে এই রুটটাকে যখন এই রুট যখন আমার এই রুটটা তুলবো, ধরো ভিতরে স্কোয়ার করলাম, যখন আমার এই রুটটাকে তুলবো তখন আমার এই স্কোয়ারটাও চলে যাবে, ঠিক আছে। তাহলে স্কোয়ার যদি চলে যায় তাহলে 154 প্লাস 15, 154 প্লাস 15 কত হচ্ছে না 169, ঠিক আছে। এবার দেখো এই 169টা কার রুট ওভার, 169টা হচ্ছে তোমার হচ্ছে 13 রুট ওভার, ঠিক আছে, 13 রুট ওভার। তো 13 যখন স্কোয়ার করব আমি, তখন এখানে রুট আসবে, যখন স্কোয়ারে উঠে যাবে। ওকে, তারপরে দেখো তারপরে পড়ে আছে কত 108, তাহলে 108 প্লাস 13, 108 প্লাস 13 কত হচ্ছে, 108 প্লাস 13 হচ্ছে তোমার হচ্ছে কত না 121। ওকে, তা তারপরে দেখো 121টা কত স্কোয়ার, 121টা হচ্ছে 11 স্কোয়ার, অর্থাৎ 11 স্কোয়ার হচ্ছে 121। চলো, যদি আমি স্কোয়ারটাকে রুট ওভার তুলি আমার, তাহলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কত পড়ে থাকবে না 11। তাহলে তারপরে কত আছে দেখো 25, তাহলে 25 প্লাস 11, 25 প্লাস 11 কত না 25 প্লাস 11 হচ্ছে 36, ঠিক আছে, 36, 36। তাহলে 36 কত স্কোয়ার না 6 স্কোয়ার হচ্ছে 36। তাহলে আমি হচ্ছে রুট ওভার তুলবো, স্কোয়ার উঠলো, তাহলে তাহলে আমার পড়ে যাচ্ছে 6, তাহলে লাস্ট কত পড়ে আছে, লাস্ট কত হচ্ছে 10, মানে 10, 10 প্লাস 6, 10 প্লাস 6 তাহলে 16, 16 কত স্কোয়ার, 16, 16 কত স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে দেখো 4 স্কোয়ার 16, তাহলে আমি এটাকে যদি রুট দেওয়া আছে স্কোয়ার তুললাম, তাহলে এটা কত, তাহলে স্কোয়ার উঠবে রুট উঠবে, তাহলে কত উত্তর হবে 4, 4, ঠিক আছে। বুঝতে পেরেছো এটা? চলো নেক্সট অঙ্ক যাবো। নেক্সট অঙ্ক কি আছে, যে √0.204 ইন্টু 42/0.07 ইন্টু 3.4, ঠিক আছে। এমন অঙ্ক যখন থাকবে তখন কি করবে, যে দেখো প্রথমে দেখো এটা এই সংখ্যাটা যেটা আছে, দেখো ভালো করে দেখো এই সংখ্যাটা যেটা আছে তোমার, এই এই সংখ্যাটা, অর্থাৎ 0.204 ইন্টু 42, 0.07 ইন্টু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি করা যেতে পারে ভাবো, এই অঙ্কটা কি, এটা এই অঙ্ক, এটা মান নির্ণয়ের অঙ্ক, ঠিক আছে। তোমার রেলের পরীক্ষা ডব্লিউবি কেপিতে একটা করে মান নির্ণয়ের অঙ্ক থাকে। চলো এটা আমি প্রথমে, আচ্ছা চলো কি কি এই অঙ্ক কি কেমন ভাবে হয়, কারো কি জানা আছে? এই অঙ্ক কেমন ভাবে হয় কারোর কি জানা আছে? চলো দেখো, করছি দেখো। দেখো এইখানটা যেটা আছে দেখো, এইটার সাথে এটা গুণ করব, তোমরা বলছো দাদা বা স্যার যে এই জিনিসটা 42-এর সাথে গুণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমি এটা নিজের সুবিধার্থে 40+2 লিখতে পারি, তো তাহলে 40+2 লিখতে পারি।
তাহলে আমি একবার 40-এর সাথে 204-এর গুণ করবো। 40-এর সাথে 204 গুণ করলে কত না, 4×4 = 16, শূন্য 4×2 = 8, অর্থাৎ 816। আর একটা শূন্য ছিল তাই একটা শূন্য বসে যাবে। চলো তারপরে কি দেখো, তারপরে দেখো এবার 2-এর সাথে গুণ করবো। এই 2-এর সাথে 204টাকে গুণ করবো। তাহলে 2-এর সাথে 204 যদি করি তাহলে কত হবে না, 4×2 = 8, শূন্য 2×2 = 4, অর্থাৎ 408। ঠিক আছে, 408। আচ্ছা, আর 3.0 এটার সাথে যেটা যদি গুণ করি কত হবে, 4 সাথে 28-এর 8, 2 3 সাথে 21, 2 হচ্ছে তোমার 23, 238। চলো এবার এটাকে আমি যদি যোগ করি, দেখো এটাকে যদি আমি যোগ করি 8 6 5 8, তাহলে 8568 বাই কত, বাই কত না, বাই হচ্ছে তোমার হচ্ছে 238। দেখো এবার তাহলে দেখো দশমিক ছিল এখানে একটা, দুটো, তিনটে। ঠিক আছে, আর এখানে দেখো একটা, দুটো, তিনটে। আমি যদি তিনটের আগে দশমিক বসাই উপরে, তিনটের ঘরের নিচে যদি দশমিক বসাই, তাহলে দুটো দশমিক আমি একসাথে তুলে দিতে পারবো। কারণ উপর থেকে যদি দশমিক যে সেটা নিচে যদি বসে সেটা তিনটের পরে শূন্য পড়বে, আর নিচ থেকে যদি তুলিস সেটা উপরে তিনটের ঘরে শূন্য পড়বে। তাহলে তিনটেই শূন্য কেটে যাবে, তাহলে বেকার বেকার দশমিকে বসিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এবারে দেখো এটা সংখ্যাটাকে ছোট করা যেতে পারে। কত দিয়ে ছোট করা যেতে পারে, আমি 2 দিয়ে কাটাকুটি করছি। দেখো 2 একে 2, আবার 2 একে 2, 9 2 18। তারপরে এটা যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 2 8, 2 দিয়ে 4, 8 2 16, 4 2 8। ঠিক আছে, এবারে দেখো এটাকে এটাকে আমি 119 দিয়ে যদি করি তাহলে 4284 বাই, তাহলে দেখো 6 9 54, 54 অর্থাৎ 4, লাস্ট ডিজিট হচ্ছে 4, মানে আমার এই 4টা এখানে এসে মিলে যাবে। তাহলে হচ্ছে 119, সরি 119, তাহলে 119, তাহলে 119 ইন্টু 4 হচ্ছে 714। ওকে, তাহলে আমার কত আসছে না, কত আসছে না হচ্ছে, সরি এটা 6 হবে, হ্যাঁ 36 আসছে। হ্যাঁ, তাহলে আমার 36 আসছে। তাহলে তাহলে √36, তাহলে √36 এটা কার স্কোয়ার, এটা নিশ্চয়ই 6 স্কোয়ার। ঠিক আছে, এটা নিশ্চয়ই 6 স্কোয়ার। তাহলে আমার উত্তর কত, 6 আছে অপশান, হ্যাঁ অপশান ডি 6 আছে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু বড় হয়। ঠিক আছে, এগুলো মান নির্ণয়ের অঙ্ক, এগুলো পরীক্ষায় দেয় যা সময় নষ্ট করানোর জন্য। আর যে যত ক্যালকুলেটিভ ফার্স্ট হবে সে তত তাড়াতাড়ি করবে। তোমাদের বোঝানোর অর্থে আমি এই এই দুটো লাইন আমি এক্সট্রা করে স্টেপ করলাম। ঠিক আছে, চলো পরেরটা দেখো। পরেরটা কি বলছে না, যে দেখো আমার কি বলছে, এককের ঘরের অঙ্ক। ঠিক আছে, ধরো আমার আমার একক, একক মানে কোনটা ছোটবেলায় বুঝেছে, এটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে শতক। ঠিক আছে, এটা একক, এটা দশক, এটা শতক। ঠিক আছে, অর্থাৎ আমার এককের ঘরের সংখ্যা, অর্থাৎ এই জায়গাটা সংখ্যাটা বলছে। ঠিক আছে, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা সংখ্যাটা বলছে। হ্যাঁ, এবারে দেখো আমার এককের ঘরের সংখ্যাটা বলছে। তাহলে আমি দেখো এই এই যে সংখ্যাটা দেখো তাহলে কত আছে, তাহলে তাহলে আমার 4 আছে। ঠিক আছে, আচ্ছা 4 আছে, তাহলে 4 + 6 প্লাস এককের ঘরের সংখ্যা কত আছে, 8 + 8 + 4 + 1। আচ্ছা, এমন যখন সংখ্যা দেবে তখন তোমরা কি ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে নাম্বার সিস্টেমের অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির একটা টাইপের অঙ্ক। অর্থাৎ এই অঙ্ক যখন থাকবে, 4 দিয়ে যে মাথায় যে তোমার পার্টটা থাকবে সেটাকে ভাগ করবো। আর তুমি বলবো দাদা যে এই 5টা সংখ্যা আছে, তুমি 5টা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা অসম্ভব, তো তাহলে সময় নেবে। কিন্তু না ভাই, 2 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটা যদি মিলে যায়, ধরো লাস্ট সংখ্যা 4 আছে, সেটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি 4 মিলে যায়, তাহলে সংখ্যাটা পুরো 2 দিয়ে ডিভাইডেড। যদি সেটা লাস্ট সংখ্যা যদি যদি 4 দিয়ে ভাগ করে দেখতে চাই, লাস্ট দুটো সংখ্যা যদি থাকে, লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে মিলে যায় ভাগ করলে, তাহলে হচ্ছে সংখ্যাটা টোটালি পুরো 4 দিয়ে ডিভাইডেড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। এবার যদি 8 দিয়ে করি তাহলে লাস্ট তিনটে সংখ্যা। এবারে দেখো এর থেকে যদি আরো ফাউন্ডেশন করতে চাই তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট তোমাকে আমি অঙ্কটা বোঝাচ্ছি। এর থেকে যদি ফাউন্ডেশন বুঝতে হয় তাহলে তুমি আমাদের নাম্বার আছে, যোগাযোগ করবে। দেখো তাহলে দেখো এই 198, তাহলে
আমি বলেছিলাম লাস্ট দুটো সংখ্যা নেবো, লাস্ট দুটো সংখ্যা 198, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে, ভাগশেষ কত থাকবে, আমরা ভাগশেষটা নেবো, ঠিক আছে, ভাগশেষ নেবো। অর্থাৎ 98কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তোমার 4 2 8 1 8 4 4 16, অর্থাৎ ভাগশেষ 2। ঠিক আছে, আমি জাস্ট ভাগশেষটা নেবো অনলি ফর রিমাইন্ডার, ঠিক আছে, অনলি ফর রিমাইন্ডার। তাহলে হচ্ছে এখানে সেই সেই যে রিমাইন্ডারটাকে আমি এই সংখ্যাটার মাথায় পাওয়ারে বসাবো। তাহলে দেখো 45, যদি 45কে করি তাহলে 4 একে 4 আর 4 একে 4 5, মানে হচ্ছে ভাগশেষ কত থাকছে আমার 1, তাহলে 6 এর মাথায় 1 বসাবো। চলো, তারপরে হচ্ছে 66, 66 আছে, তাহলে দেখো, তাহলে তাহলে 66কে যদি আমি করি, দেখো 66কে আমি যদি করি, আমি যদি এখানে 66কে করি, এক মিনিট দাঁড়াও, যদি দেখো, তাহলে আমি কি করবো, 66কে ভাগ করছি 4 দিয়ে, চলো 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত, 4 একে 4, 4 দিয়ে 6 26, আর 4 6 24, অর্থাৎ ভাগশেষ কত আমার 2, ভাগশেষ আমার হচ্ছে 2। তাহলে হচ্ছে ভাগশেষ 2, তাহলে আমি 8-এর পাওয়ার কত বসাবো, 2 বসাবো। চলো, তারপর আছে দেখো 11 আছে, তাহলে 11কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হয় ভাই, তাহলে 4 2 8, 8 3 11, ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে 4-এর পাওয়ার হচ্ছে 3। চলো, তারপরে এক, দেখো 1-এর পাওয়ার মাথায় কোনো পাওয়ার নেই, মানে হচ্ছে 1 বসে গেল। তাহলে দেখো 4 স্কোয়ার 16, তাহলে 16-র আমি জাস্ট 6টা নেবো, 16 6টা নেবো জাস্ট, আমার যেহেতু আমার একক সংখ্যাটা বলেছে, একক মানে লাস্টের সংখ্যাটা, জাস্ট অনলি ফর লাস্ট, লাস্ট নাম্বার, আমার লাস্টটা নিয়ে দরকার, আমার তার আগে নিয়ে কোনো দরকার নেই। তাহলে 4 স্কোয়ার 16, তাহলে আমি লাস্ট সংখ্যাটা নেবো 6, 16 6 নিচ্ছে। তারপরে দেখো 6 1 6, চলো, তারপর দেখো 8 স্কোয়ার কত, 8 স্কোয়ার কত 64, 64-এর লাস্ট ডিজিট হচ্ছে 4, আমি 4 নেবো। তাহলে দেখো, তারপরে দেখো 4-এর কিউব কত, 4-এর কিউব হচ্ছে 64, তাহলে 64 আমি 4 নিচ্ছি। তারপর হচ্ছে 1, তাহলে দেখো 4 6 10, আর 4 6 10, তাহলে 10 10 কত 20, 20 একে 21, তাহলে আমার 21, কিন্তু আমার 21 নয়, 21 তাহলে উত্তর নয়, তাহলে আমার এখন উত্তর কোনটা দাদা, তুমি যদি বলো যে দেখো একক মানে কি, জাস্ট অনলি পরে আমি লাস্ট ডিজিটটা কেন, লাস্ট, লাস্ট একক দশক শতক, মানে আমার লাস্ট ডিজিটটা নিয়ে কথা, তাহলে আমার লাস্ট ডিজিট কত আছে, নিশ্চয়ই 1 আছে, 1 আছে। দেখো তুমি এরকম ভাবেও করতে পারতে, কোনো সমস্যা নেই। তুমি যদি এখানে করতে, দেখো 6 6 12, তো 12 2 নিলে, চলো, তাহলে 4 4 8, 8 নিলে, তাহলে 8 দিয়ে কত 10, 10 10-এর আমি শূন্য নেব, অনলি ফর 0, তাহলে 0-র সাথে যদি আমি 1 যোগ করে দিই কত, 0 + 1 কত 1 হবে, তাহলে লাস্ট ডিজিট 1। তুমি যেমন ভাবেই করো, জাস্ট আমার জাস্ট একক সংখ্যাটি নিয়ে দরকার, তাহলে আমি লাস্ট সংখ্যাটা একক, একক তাহলে কত হবে 1, ঠিক আছে। চলো, তাহলে নেক্সট অঙ্ক যাও। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো, একটু রেসপন্স করবে, ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো তো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো তো, একটু রেসপন্স করবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো, বলছে যে এন স্বাভাবিক সংখ্যা, ধরো তোমার সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। চলো, আমরা নাম্বারটা ধরো সাপোজ 1 ধরছি, ধরো নাম্বার ইজ ইকাল টু 1, ওকে, নাম্বার ইজ ইকাল টু 1, তাহলে আমার বলেছে 6n স্কোয়ার প্লাস 6n সর্বদা কি দ্বারা, কয় দ্বারা বিভাজ্য। তাহলে আমি নাম্বারের জায়গায় n এর মান বসাবো, তাহলে এটা যদি করি 6n স্কোয়ার প্লাস 6n, তাহলে n নাম্বারের জায়গায় আমি জাস্ট n বসাচ্ছি, দেখো, তাহলে n মানে কত, 1 স্কোয়ার কত 1, আর 1 স্কোয়ার হচ্ছে 1, আর আচ্ছা তোমাদের বোঝাতে আর আমি আরেকটা স্টেপ করছি, তাহলে এখানে 6 n মানে হচ্ছে n এর জায়গায় কত বসাবো 1, তাহলে দেখো 6 1 6 প্লাস 6 1 6, তাহলে 6 6 কত 12, তাহলে এবার দেখো এই 12 সংখ্যাটা, দেখো প্রথম অপশন কি আছে, দেখো শুধুমাত্র 6 দ্বারা ডিভিজিবল, দেখো 6 দ্বারা কি শুধুমাত্র এটা ভাগ করা যাবে না, তাহলে প্রথম অপশনটা রং নেই। তারপরে দেখো 6 এবং 12, দেখো 6 এবং দেখো 12কে আমি 6 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে 12
12 একে 12, তাহলে আমি 6 দিয়ে ভাগ করতে পারবো প্লাস হচ্ছে 12 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে হচ্ছে কত না 4 বি, অর্থাৎ 6 এবং উভয় সংখ্যাটা দিয়ে আমি 12কে ভাগ করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, তোমরা বুঝতে পারছো তো অঙ্কগুলো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো বলছে যে দুটি সংখ্যা গুণফল হলো 2028 এবং তাদের গসাগু অর্থাৎ গসাগু HCA, ঠিক আছে, HCA অর্থাৎ গসাগু হলো 13। এই ধরনের জোড় সংখ্যা হলো, জোড় সংখ্যা কথা আগে জানতে হবে। জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা অর্থাৎ প্রাইম টু ইচ আদার, অর্থাৎ যে সংখ্যার তোমার পরস্পর সাপেক্ষে মৌলিক, অর্থাৎ পরস্পর সাপেক্ষে মৌলিক, সেটা হতে পারে তোমার হচ্ছে, সেটা তোমার হতে পারে, সেটা জোড় সংখ্যা হলে কিন্তু পরস্পর সাপেক্ষে মৌলিক। ঠিক আছে, চলো এবার দেখো গসাগু মানে কি করব। গসাগু মানে হচ্ছে 13, 13 আমার গসাগু, তাহলে গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন হচ্ছে ফ্যাক্টর, অর্থাৎ তোমার যে কোনো সংখ্যা থাকে তার মধ্যে 13 সংখ্যাটা কমন থাকবেই। কোনো একটা যদি সংখ্যা থাকে, ধরো তোমার হচ্ছে, ধরো হচ্ছে 36 আর 72, ধরো 72, তো তাহলে এদের মধ্যে দেখো, এদের মধ্যে হাইয়েস্ট কমন, তাহলে এদের দেখো এদের কমন আছে কত? 12। ঠিক আছে, এইটা দেখো 12 72-এর মধ্যে আছে, 12 36-এর মধ্যেও আছে। ঠিক আছে, 12 72-এর মধ্যেও আছে। তাহলে তাহলে আমি দেখো সংখ্যা দুটো বলেছে, আচ্ছা দেখো তাহলে সংখ্যা তাহলে 13, তাহলে 13 সংখ্যাটা, তাহলে দেখো 13, এই যে 13, 13 সংখ্যাটা, তাহলে তাহলে 13টা দুটোর মধ্যে কমন থাকবে, তাহলে আমি একটাকে এক্স ধরতে পারি, একটাকে ওয়াই ধরতে পারি। ঠিক আছে, চলো তাহলে একটা হচ্ছে তাহলে আমি একটা 13x ধরতে পারি, আর একটা কত ধরতে পারি না 13y ধরতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এবার কি বলছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2028। তাহলে দেখো অর্থাৎ কি বলছে, অর্থাৎ তাহলে তোমার এখানে কি বলছে, অর্থাৎ তাহলে দেখো 13xy, ঠিক আছে, এক্স ওয়াই, অর্থাৎ 13xy, 13xy ইজিক্যাল টু কত না 2028। ঠিক আছে, তাহলে তাহলে দেখো এবার 13কে এটা 13 দিয়ে কাটাকুটি দেখো করো, তাহলে 13, তাহলে তোমার হচ্ছে 13 1 13, 7, তাহলে হচ্ছে 5 13 65, 5 13 65, 7 আর 6 13 78, তাহলে 156। ঠিক আছে, 156। তাহলে এবার দেখো এবার কি বলছে যে এই ধরনের কতগুলি জোড় সংখ্যা, তাহলে 156টাকে আমরা কেমন ভাবে ভাঙতে পারি। তাহলে দেখো 1 ইন্টু 156, 1 ইন্টু 156, 156। এবার 2 দিয়ে যাবে কি, দেখো 2 দিয়ে, 2 ইন্টু 78, তাহলে দেখো 78 দুগুণে হচ্ছে 156। দেখো 3 দিয়ে একটা কি যায়, 3 দিয়ে, হ্যাঁ 3 52 156, 3 52 156। আচ্ছা, তারপরে দেখো 4 দিয়ে যায়, হ্যাঁ 4 39 156। আচ্ছা, তারপরে দেখো 6 26 156। তারপরে দেখো তোমার হচ্ছে 12, তারপরে দেখো 7 দিয়ে, 7 দুগুণে 14 যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়েও যাচ্ছে না, 10 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, দেখো 12 দিয়ে যাবে। দেখো দেখো 12 একে 12, 3 3 12 36, তাহলে 12 ইন্টু 13। দেখো এবারে কি বলছে যে এই ধরনের জোড় সংখ্যা মানে কি বলছি, পরস্পরের সাপেক্ষে মৌলিক, অর্থাৎ এখানে যে দুটো সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটোর গসাগু সবসময় এক হবে, অর্থাৎ এই সিএফ সবসময় এক হবে। তাহলে দেখো 1 প্লাস দেখো 100, 1 ইন্টু 156, এদের গসাগু কত দেখো, এদের গসাগু হচ্ছে 1, এদের গসাগু 1। তাহলে দেখো 2 ইন্টু 78, তাহলে এদের গসাগু কি 1 না, দেখো 2 দিয়ে ভাই চলে যাচ্ছে, দেখো 2 1 2, 3 2 6 7 9 2 18, অর্থাৎ তাহলে এটা, তাহলে এটা এটা আমি হবে না। আমি কি বলেছিলাম, পরস্পরের সাপেক্ষে মৌলিক, পরস্পরের সাপেক্ষে মৌলিক। তাহলে দেখো তারপর কি বলছে 3 ইন্টু 52, তাহলে এটা কি দেখো এদের গসাগু, হ্যাঁ এটা এদের গসাগু 1, হ্যাঁ
এদের গসাগু 1। তারপরে দেখো 39, 4 ইন্টু 39, না দেখো 352 হবে না, দেখো কারণ দেখো তারপরে দেখো এই যে 4 39 আছে তো, তাহলে দেখো এখানে 6 26 এটাও হয়, 6 ইন্টু 26 এটা হবে না। আচ্ছা 12 ইন্টু 13 এটা হবে, তাহলে এটা আমি একটা পাচ্ছি। 156 এটা একটা পাচ্ছি, দুটো। আর 3 ইন্টু 52 এই দুটো পাচ্ছি, এই দুটো পাচ্ছি। আর 4 ইন্টু 39 এই একটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমার কটা পাচ্ছি, তাহলে মোট কটা পাচ্ছি, 1 2 3 4, তাহলে 4টে পাচ্ছি। তাহলে উত্তর কত হবে, 4। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আমাকে কি বলছে, ধরো এখানে যে 4টে সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা ছিল যে সংখ্যাটা 7 যদি তার থেকে আমি কমিয়ে নিই, সেই সংখ্যাটা এই 12 16 18 21 28 দ্বারা হচ্ছে বিভাজ্য। চলো এখানে প্রথমে আমি তোমাদের প্রথমে জাস্ট কনসেপ্টটা দেবো, তারপর হচ্ছে শর্ট ট্রিক্স মেথড দেখাবো। চলো দেখো 12 16 21 28, ঠিক আছে, এটা এটা যদি তোমরা করো তাহলে এটা কিভাবে করো, তোমরা ছোটবেলায় যেমন শিখেছো এলসিএম তেমন ভাবে করবে, কিন্তু আমি তেমন ভাবে করাবো না। দেখো এটা এটা একটা নিয়ম আছে, হ্যাঁ, ডেভিয়েশন মেথড। ঠিক আছে, ধরো 28, ধরো এদের মধ্যে 12 16 18 21 মধ্যে সব থেকে বড় সংখ্যাটা আমি নিচ্ছি, হ্যাঁ, সব থেকে বড় সংখ্যা কত আছে, 28। চলো এই 28-এর মধ্যে দেখো তাহলে 12, এই 12 তো 12-র মধ্যে কত বড় সব থেকে বড় সংখ্যাটা যেটা 28 কে যায়, দেখো এটাকে আমি ভাঙতে পারি 4 ইন্টু 3, মানে হচ্ছে 3 4 12। তাহলে এই 4 দিয়ে আমার 28টা ভাগ চলে যায়, 4 সাথে 28, তাহলে 3 পড়ে থাকে, আমি এখানে 3টা নেবো। ঠিক আছে, তারপরে দেখো 4 4 16, 4 4 16, আমি এখানে দেখো সেখানে তাহলে 4 4 16, তাহলে 4 ইন্টু 4, তাহলে তাহলে আমার 4 পড়ে আছে, তাহলে আমি 4 নেবো এখানে। তারপরে এখানে দেখো তাহলে 9 2 18, তো তাহলে 9 2 18 যদি আমি করি, এখানে আমি যদি 9 2 18 করি, তাহলে হচ্ছে তাহলে দেখো এখানে 14 2 14 2 28, তাহলে 14 2 28 যাচ্ছে, আর 9 পড়ে আছে, তো 9-এর মধ্যে দেখো 9-এর মধ্যে 3 3 9, অর্থাৎ এই একটা 3 আছে, এই একটা 3 আছে, তো তাহলে আর একটা 3 পড়ে থাকবে, সেই 3টে নাও। আচ্ছা তারপরে দেখো 21 পড়ে আছে, দেখো 3 সাথে 21, দেখো 3 ইন্টু 7, 3 ইন্টু 7, 3 ইন্টু 7, তাহলে দেখো 3 3 আমি এখন এখানে দেখো অলরেডি একবার 3 নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো অলরেডি 3 নিয়ে নিয়েছি। আর এই 7, এই 7টা হচ্ছে তোমার হচ্ছে দেখো 7টা, দেখো 7 28-এর মধ্যে আছে, তো বড় সংখ্যাটা 7 28 দিয়ে যাচ্ছে, আর এখানে 3 নিয়ে নিয়েছি। তাহলে এদের এলসিএম, আর 28 তো আমি প্রথমেই ধরে নিয়েছি, নিতে পারবো না। তাহলে এটা তাহলে তাহলে এটা যদি করো, তাহলে 3 4 12, 3 12 36, তাহলে 28 ইন্টু 36। দেখো আমি প্রথমেই বলেছিলাম ভাই, যদি 28 ইন্টু 36 যদি করো, 28 ইন্টু 36, ঠিক আছে, যদি করো তাহলে 30 + 6, তাহলে 28 ইন্টু 3 করো, 3 8 24, 4 হাতে থেকে 2, 3 3 দিয়ে 6 2 8, 840। ঠিক আছে, আর 6 6 হচ্ছে 6 8 48-এর 8, তাহলে দেখো 6 6 8 48-এর 8, ঠিক আছে, হাতে 4, তাহলে 6 2 12, 4 16, দেখো আমি 16 বলেছি, লিখেছি 14। তাহলে এটাকে আমি যদি যোগ করি, এটাকে যোগ করলে কত আসছে, 1008 আসছে। ঠিক আছে, এবার দেখো তাহলে সংখ্যাটা কত হতো, তাহলে সংখ্যাটা হতো আমার 1008, সংখ্যাটা হতো আমার 1008। ঠিক আছে, কিন্তু ওরা কি বলেছে যে 7, কি বলছে যে 7 হ্রাস 7, এই 108 আলটিমেটলি সংখ্যাটা কিন্তু 108 নয়, কিন্তু আমার এই 100 এখানে 108 বলেছে, যে যদি সংখ্যাটার সাথে সংখ্যাটা কিন্তু আমার 108 নয়, তাহলে আমার আলটিমেটলি সংখ্যাটা কত, তার না 108 প্লাস হচ্ছে 107, তাহলে 108 প্লাস 107 কত হচ্ছে না 1015, তাহলে 1015, তাহলে আমার সংখ্যাটা কত 1015, 108 নয়, 108টা হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা জাস্ট বিভাজ্য। কিন্তু আমার ওখানে বলছে যে 7 দ্বারা 7 যদি কমিয়ে দিই তাহলে সংখ্যাটার মধ্যে, তাহলে 108 + 7 কত হচ্ছে না 115। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্ক যাবো। নেক্সট অঙ্ক কি আছে, বলছে যে সবচেয়ে বড় মাপের সিলিন্ডার কত যা
98, 182 এবং 266 লিটার ধারণ ক্ষমতা 3টি ট্যাঙ্ক সঠিকভাবে পরিমাপ করে। তাহলে এমন অঙ্ক যখনই থাকবে তখন কি করতে হবে বলো তো ভাই? দেখো যতটা সম্ভব আমরা এখানে বোঝাবো, হ্যাঁ, কিন্তু দেখো এই অঙ্কগুলো তোমাকে আলটিমেটলি আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ফাউন্ডেশন না ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, ফাউন্ডেশন না ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেখো এই ধরো 98 ইন্টু 182, 182, 266, ঠিক আছে। চলো এবারে দেখো এই এই যে সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে তিনটি সঠিকভাবে, মানে সঠিকভাবে কি মানে যে যে সঠিক ট্যাঙ্ক মানে তিনটে জাস্ট কমন থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এই সেভ করবো, ঠিক আছে, কি তিনটে ট্যাঙ্কে সঠিকভাবে পরিমাপ করবে, মানে মানে ওই যে লিটারটা, ওই যে বড় মাপের সিলিন্ডার কত যে এত এত লিটার ধারণ ক্ষমতা, মানে ওটার মধ্যে থাকবেই অবশ্যই। তাহলে থাকবে মানে হচ্ছে নিশ্চয়ই এই সেভ হবে, কমন থাকবে। আচ্ছা বসাগু মানে কি করবে তোমরা, হচ্ছে 2 দিয়ে ভাগ করে যাবে ছোটবেলায় যেমন করতে, আমি তেমন ভাবে বলবো না। এবারে দেখবে যে 98, 182, 66, এবারে দেখবে কোন এমন দুটো সংখ্যা যাদের গ্যাপ সব সব থেকে ছোট, ঠিক আছে, যাদের গ্যাপ কি না, যাদের গ্যাপ হচ্ছে সব থেকে ছোট। তাহলে এখানে দেখো 98 থেকে 182, তাহলে এর গ্যাপ কত না, এদের গ্যাপ কত না 84, 84, ঠিক আছে, এদের গ্যাপ হচ্ছে 84। এবার দেখো 84 দিয়ে কি যাচ্ছে 98? না, যাচ্ছে না। তাহলে এই 84-র কোনো একটা মাল্টিপল, তাহলে তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে করি, দেখো দেখো 42 ইন্টু 2 যদি করি তাহলে 84, দেখো 42 দিয়ে কি যাচ্ছে না, 42 দিয়ে যাচ্ছে না। আচ্ছা তারপরে দেখো এটাকে যদি, দেখো এটা তো জোড় সংখ্যা, সর্বদা জোড় সংখ্যা 4 জোড় দিয়েই যাবে, তাহলে 2 এর পরে কত আছে 4 আছে, তাহলে 4 2 8, 4 একে 4, 21 দিয়ে কি যাবে এগুলো, দেখো 21 দিয়ে 8 একে 8 দুগুণে 16 না, 21 দিয়েও যাবে না। চলো তারপরে কি দেখো, তারপরে কত 6 দিয়ে, তাহলে দেখো 6 ইন্টু 14, 6 14 84, তাহলে আবার 14 দিয়ে কি যাবে, দেখো 14 দিয়ে কি যাবে, হ্যাঁ 7 14, 7 14 98, ঠিক আছে, 7 14 98। আচ্ছা তাহলে তারপরে দেখো 14 একে 14, অর্থাৎ 12, 12 একে 12, অর্থাৎ ঠিক আছে 14 ইন্টু 12, 182। আচ্ছা তারপরে দেখো তাহলে তারপরটা যদি করি তাহলে 14 একে 14, তাহলে যদি বসছি তাহলে 2 12 106, আর তোমার হচ্ছে 14 108, তাহলে হ্যাঁ এটা কত দিয়ে, এটা 19 দিয়ে চলে যাচ্ছে তোমার। ঠিক আছে, তাহলে তাহলে আমার 14 সংখ্যাটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, ঠিক আছে। তাহলে 14টা কি, 14টা হচ্ছে আমাদের এইচসিএফ, ঠিক আছে। এইচসিএফ কত হবে না, এইচসিএফ হবে আমাদের 14, তাহলে কত হবে না 14 লিটার, ঠিক আছে, 14 লিটার। তাহলে 14 লিটার, তাহলে সাথে তাহলে উত্তর কত হবে না, বি, অপশন বি 14 লিটার, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে দেখো যে দুটি সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যাটা 1, ধর সাপোজ আমি দেখছি দ্বিতীয় সংখ্যাটা 2 আর 3 তৃতীয় সংখ্যা, বলছে যে দুটি সংখ্যা, ঠিক আছে, তৃতীয় সংখ্যা থেকে ধরো সাপোজ ধরো দেখো পার্সেন্টেজ মানে সবসময় ধরে নেবে 100, অর্থাৎ 100-এ কত। তাহলে আমি যদি কি বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাটা আমার যদি 100 হয়, তাহলে এবার কি বলছে যে তৃতীয় সংখ্যার থেকে 20% কম, 20% এবং 50% বেশি, ঠিক আছে। তাহলে 20% বেশি মানে কত, 120। তাহলে কত 120। এবার বলছে দ্বিতীয় সংখ্যা কত বলছে, 50% বেশি, অর্থাৎ 150, ঠিক আছে, 150। আচ্ছা এটাকে আমি কাটাকুটি যদি করি, দেখো এবার কি বলছে দুটি সংখ্যার অনুপাত, মানে অর্থাৎ দুটি সংখ্যা, যে দুটি সংখ্যাকে আমরা বার করেছি 1:2, হ্যাঁ 1:2, 1:2। আচ্ছা তাহলে 1:2, তাহলে
তাহলে দেখো 3 4 12, 3 5 15, তাহলে কত হচ্ছে না 4:5। তাহলে অপশন সি 4:5। তাহলে 8 থেকে কত হচ্ছে না 4:5। আচ্ছা, অঙ্ক তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, অঙ্ক তোমরা বুঝতে পারছো হ্যাঁ তো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো বলছে যে একটি ট্রেনে বসে থাকা এক ব্যক্তি যা প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে ভ্রমণ করছে, দেখেন যে একটি পণ্যবাহী ট্রেন বিপরীত দিক যাত্রা করে তাকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে। যদি পণ্যবাহী ট্রেন 280 মিটার লম্বা হয় তাহলে এর গতি বের করুন। আচ্ছা, তাহলে কি বলছে, ধরো এই একটা রুট আছে, হ্যাঁ, ধরো এই একটা আমার রুট আছে, ধরো এই একটা রুট আছে, হ্যাঁ। এবারে দেখো একটা ট্রেন এদিক দিয়ে একটা ট্রেন ধরো এই সাইড দিয়ে যাচ্ছে, আবার কি বলছে যে কিলোমিটার ভ্রমণ করে দেখলে অপর এক বিপরীত দিক থেকে, মানে তার সম্মুখীন, মানে তার সামনের দিক দিয়ে আসছে, ঠিক আছে, বিপরীত দিক দিয়ে আসছে, ঠিক আছে। তাহলে দেখো বলছে যে একটা ট্রেন, ঠিক আছে, ট্রেনটা এদিক দিয়ে যাচ্ছে, ট্রেনটা এদিক দিয়ে আসছে, ঠিক আছে, মানে বিপরীত দিক দিয়ে ট্রেনটা আমার আসছে, ঠিক আছে। তাহলে যদি পণ্যবাহী ট্রেনটা কি 200 লম্ব মিটার হয়, তাহলে আমার ট্রেনটা কত না 280 মিটার। এবার কি বলছে, এবার বলছে যে তাকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে, তাহলে 9 সেকেন্ড সময় লাগছে। তাহলে কি করছি আমি, আলটিমেটলি ডিস্টেন্স বাই টাইম করছি, ডিস্টেন্স বাই টাইম করছি। এবার দেখো দুটোই মিটার পার সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ড দিয়ে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, 18/5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা যদি করি তাহলে দেখো 9 2 18, তাহলে দেখো 5 5 25, 5, তাহলে 5 5 25, 3 5 6 30, তাহলে 56 × 2, 56 × 2 কত হচ্ছে 112, 112, 112 কি এলো, এটা 112 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবারে দেখো আমার কি বলেছিল, বলেছে দেখো ভাই একটা ট্রেন হচ্ছে 50 কিলোমিটার, আমার এই 280/9 এটা কি করলাম, মানে কি একটা ট্রেন অপর ট্রেনকে যখন অতিক্রম করে চলে গেছে, এটা জাস্ট দুজনের এটা টোটাল স্পিড বের হলো আমার, কিন্তু আমার একটা স্পিড বলে দিয়েছে 50, টোটালটা স্পিড হচ্ছে 112। তাহলে 112 - 50, 112 - 50 কত হবে না 62 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপর ট্রেনটি কত, অপর ট্রেনটি হচ্ছে 62। আচ্ছা, তারপরে বলছে যে একটি চিড়িয়াখানায় 3টি বিড়াল এমনভাবে ঘোরাফেরা করছে যে যখন বিড়াল এ 5টি পদক্ষেপ নয়, বি 6টি এবং সি 7টি পদক্ষেপ নেয়, কিন্তু এ এর 6টি ধাপ, বি এর 7টি এবং সি এর 8টি ধাপের সমান, তাদের গতিবেগ কত? গতিবেগ আগে প্রথমে এই অঙ্কে প্রথমে দেখো, জাস্ট লাস্টে কি চেয়েছে, গতিবেগ। গতিবেগ মানে কি, আমার স্পিড চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে দেখো, দেখো প্রথমে কি বলছে যে 6টি পদের ধাপ, 7টি ধাপ, 8টি ধাপ, তাহলে 6টি ধাপ অর্থাৎ 6a, তাহলে 6a ইজিক্যাল টু 7b ইজিক্যাল টু 8c, 8c, হ্যাঁ। এবারে দেখো তাহলে এবারে কি করবে, তাহলে এটা কি রেসিপ্রোকাল রেশিওর মতো হচ্ছে না, তোমরা রেশিও প্রপোর্শন কেউ করে যোগ আমি জানি না বাদা, কিন্তু যদি রেসিপ্রোকাল রেশিও করো এমনই আসবে। তাহলে 6 7:8, তাহলে এটাকে যদি তুমি এলসিএম করো দেখো, তাহলে 1/6, তাহলে 6 × 7 × 8, তাহলে এদের যদি এলসিএম করো, এলসিএম কত হবে না 642, 42 8 হচ্ছে তোমার হচ্ছে 3 2 6। আচ্ছা, এখানে যদি তোমার হচ্ছে এলসিএম যদি করো তাহলে এলসিএম হবে 168, 168 এলসিএম হবে। তাহলে তুমি এখানে তাহলে আমার 168, তাহলে 168, তাহলে আবার 6 দেখো 6 168-কে কত দিয়ে ভাগছে, কত দিয়ে তোমার মিলে যাচ্ছে, তাহলে দেখো 6 2 12, 6 2 12, 12,
4 16। আচ্ছা, তাহলে হচ্ছে 6 48, তাহলে 28, ঠিক আছে। তারপরে দেখো 7কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে 7কে যদি আমি 16 দিয়ে ভাগ করি কত হচ্ছে, না হচ্ছে তোমার হচ্ছে 7 2 14, 14 4, 4 হচ্ছে 2, 4 7 28, 24, ঠিক আছে। এবারে দেখো 8কে 8কে দিয়ে 128, 168কে যদি ভাগ করি, তাহলে 8 দিয়ে 16, 8 একে 8, ঠিক আছে। তাহলে দেখো তারা 28:24:21 তারা যাচ্ছে, কিন্তু কি বলছে, তারা অলরেডি 5 পদক্ষেপ নিচ্ছে, 6 পদক্ষেপ নিচ্ছে, 7 পদক্ষেপ নিচ্ছে, মানে যাচ্ছে। তাহলে কি বলছে 28, তাহলে 28 বলছে, তাহলে 28 ইন্টু 5, তাহলে 28 ইন্টু 5, 5 8 40, 4 5 দিয়ে 10, মানে হচ্ছে 140, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপর বলছে দ্বিতীয় বি যাচ্ছে 6টি করে, তাহলে 6 24 কত, 4 6 24, 4 হাতে থেকে 2, 6 দিয়ে 12 দিয়ে 14। এবার তারপরে কত বলছে যে 7টি পদক্ষেপ, তাহলে 7 একে 7, 7 দিয়ে 14, তাহলে 147, তাহলে 144:147, তাহলে আমার, তাহলে অপশন নিয়ে দেখো 140:144:147, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো অঙ্কটা? হ্যালো, অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তারপরে দেখো একটি মিশ্রণে 4:3 অনুপাতে অ্যালকোহল এবং জল মেশালে জল রয়েছে, এবার মিশ্রণটিতে 5 লিটার জল যোগ করা হলে অনুপাত 4:5 হয়ে যায়, তাহলে প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। এই টাইপের অঙ্কগুলো কোন চ্যাপ্টারের অঙ্ক? এটা হচ্ছে মিক্সচার এলিগেশনের অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ মিশ্রণের অঙ্ক। তাহলে দেখো আমার কি প্রথমে বলছে অ্যালকোহল, দেখো এ লিখলাম, ঠিক আছে। দেখো ভাই ফুল ফর্ম আমি লিখলাম না, শর্ট ফর্ম লিখে দিলাম, ঠিক আছে, কেউ আর কিছু খারাপ খারাপ মনে করো না। চলো তারপর দেখো ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল। প্রথমে অ্যালকোহল পরিমাণ কত রয়েছে 4:3, ওকে। তারপর কি বলছে, এবং জল তারপর কি বলছে মিশ্রণটিতে 5 লিটার জল যোগ করা হয়, ঠিক আছে, তাহলে অনুপাত কত এসছে 4:5। দেখো ভাই আমার জল যোগ করতে বলেছে, কিন্তু অ্যালকোহল তো যোগ করতে বলেনি, তাহলে অ্যালকোহল আমার যেটা ছিল অ্যালকোহল সেটাই থাকবে, অ্যালকোহল সেটাই থাকবে। তাহলে আলটিমেট জল আগে আমার ছিল 3, এখন হয়েছে 5, তাহলে কত সে যোগ করেছে, 2 যোগ করেছে, 2 যোগ করেছে, তাহলে 2 সমান সমান সে 5 লিটার যোগ করছে, এবং প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ, তাহলে অ্যালকোহল জানতে চেয়েছে, অ্যালকোহল জানতে চেয়েছে, তাহলে অ্যালকোহল কত ছিল 4 ইন্টু 4 কত, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, তাহলে অ্যালকোহলের পরিমাণ কত ছিল না 10 লিটার, 10 লিটার ছিল, ঠিক আছে। তাহলে কত ছিল না 10 লিটার ছিল, ঠিক আছে, 10 লিটার ছিল। আচ্ছা, এবারে দেখো পরের অঙ্কটা কি, এটা এই অঙ্কটা হচ্ছে তোমাদের এভারেজ, অর্থাৎ গড়ের অঙ্ক। তুমি যেই পরীক্ষায় যাও ভাই গড় বা এভারেজ একটা করে থাকবেই, মাস্ট বি একটা করে থাকবেই। দেখো বলছে যে এই এমন টাইপের অঙ্ক আমাদের হচ্ছে রিসেন্ট যেটা হয়ে গেছে 2020-21 দিকে কেপি প্রিলিমসে, এই অঙ্কটা এমন টাইপের অঙ্ক এসছে। বলছে যে 10টি ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের রানের গড় ছিল 32, তার পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে তার রানের গড় 4 করে বৃদ্ধি পায়, ঠিক আছে, 4 করে বৃদ্ধি পাচ্ছে। চলো তাহলে আমার যদি প্রথমে ধরো 10তম ইনিংসে, এটা আমার 10তম ইনিংসে, তাহলে 10তম ইনিংসে গড় কত ছিল না 10 ইন্টু 32, তাহলে টোটাল আমার কত ছিল 320 রান ছিল, 320 রান ছিল। আবার কি বলছে তার পরের ইনিংস, মানে পরের ইনিংস কত, মানে 10 + 1, 10 + 1 কত হচ্ছে, একদম ভাই সুন্দর করে ভেঙে ভেঙে করাচ্ছে, দেখো 10 + 1 কত হচ্ছে 11, 11। এবার কি বলছে না আগে গড় 32 ছিল এবং তার পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে গড় 4 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে 32 ছিল নিশ্চয়ই, এবার +4 মানে কত, 32 4 কত 36, 32 4 36। তাহলে এবারে দেখো 11 দিয়ে গুণ করার নিয়ম কি, 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে লাস্ট সংখ্যাটাকে জাস্ট বসালে 6, তার পরেরটার সাথে যোগ করলে 3 6 9, আর তারপরের সংখ্যাটা বসে গেল 3,
তাহলে 320 থেকে যদি 396 মাইনাস করি কত হচ্ছে, কত হচ্ছে, তাহলে হচ্ছে 76, অর্থাৎ 76। তাহলে আলটিমেটলি আমার কত, তারপরের ইনিংসে কত রান করতে হবে, তাহলে আমার 76 রান করতে হবে। কত রান করতে হচ্ছে না, 76 রান করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরের অঙ্কটা দেখো, বলছে একটি শ্রেণীতে 15 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর। আচ্ছা, এর মধ্যে 5 জন ছাত্রের, এর মধ্যে 15 জনের মধ্যে কিন্তু 5 জন ছাত্রের গড় বয়স 14 বছর এবং অন্য 9 জন ছাত্রের গড় বয়স 16 বছর। তাহলে 15তম ছাত্রের বয়স কত, মানে 15তম নম্বর ছাত্রের বয়স কত জানতে চেয়েছে। তাহলে এবার এখানে কি করবে, তাহলে দেখো আমি বলছি যে একটি শ্রেণীতে 15 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর। তাহলে আমি দেখো, তাহলে আমি 15 জন শিক্ষার্থীর গড় বয়স আমার 15 বছর। তাহলে কত না, টোটাল হচ্ছে 225 বছর। এবারে তারপর কি দেখো, তারপর কি বলছে তো, 5 জন ছাত্রের গড় বয়স 14 বছর। তাহলে 5 জন ছাত্রের গড় বয়স 14 বছর, অর্থাৎ তাহলে 5 14 70। তারপরে কি বলছে, অন্য 9 জন ছাত্রের বয়স 16 বছর। তাহলে 9 জন ছাত্রের বয়স হলো 16, তাহলে 9 16 কত, 9 16 হচ্ছে 144। চলো তারপর কি বলছে দেখো, দেখো আলটিমেটলি জিনিসটা দেখো, 9 + 5, 9 + 5 কত, অর্থাৎ 14 জন ছাত্র। তাহলে 14 জন ছাত্রের মোট বয়স কত, তাহলে হচ্ছে 14 জন ছাত্রের মোট বয়স কত, 4 আর 6 11 2, অর্থাৎ 214। তাহলে 14 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 214। এবার আমার বলেছে 15 নম্বর, 15 নম্বর। তাহলে দেখো আমার অল টোটাল হচ্ছে, অল টোটাল 15 জন শিক্ষার্থীর টোটাল বয়স কত ছিল, 225 জন। 14 জনের কত না, 214 জন। তাহলে 225 মাইনাস 214, 225 মাইনাস 214 কত হচ্ছে না, 11। তাহলে যে 15 নম্বর যে শিক্ষার্থী ছিল তার বয়স কত ছিল, নিশ্চয়ই 11 ছিল। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 11 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে, একজন মানুষ স্থির পানিতে, অর্থাৎ পানি অর্থাৎ জলে, ঠিক আছে। দেখো এগুলো ভাই কিছু কিছু টাইপিং এ মিস্টেক হয়েছে, আগে দিয়ে বলছি এখনো বলছি, সেট 2 তে 3 তে এগুলো হচ্ছে আমাদের যে টাইপ রাইটার সে ভুল করেছে, মিস্টেক করেছে, ঠিক আছে। এগুলো পরে তোমাদেরকে জাস্ট আমরা বলে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অঙ্ক করবে বলে দেবো। তো এগুলো তোমাদের ভালো ভালো পরীক্ষা সিজিএল সিএইচএসএল এর অঙ্ক, এগুলো সে তোমার ইংলিশ থেকে ট্রান্সলেট করতে হয়, তো ট্রান্সলেটার ফেলেছে, হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে, করেছে। আচ্ছা তারপরে দেখো, একজন মানুষ স্থির জলে, পানি অর্থাৎ জলে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলতে পারে। নদী যখন ঘন্টায় 1.2 কিলোমিটার বেগে বয়ে যায়, তখন একটা জায়গা যেতে ও ফিরতে তার সময় লাগছে, মানে যাচ্ছে প্লাস আসছে, কতক্ষণ লাগছে, 1 ঘন্টা। তাহলে মোট দূরত্ব, আগে বলো দূরত্ব সমান সমান কি, ডিস্টেন্স হয়েছে, ডিস্টেন্স সমান সমান কি, ডিস্টেন্স সমান সমান হচ্ছে আমার হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। আচ্ছা এবারে কি বলছে দেখো, তাহলে বলছে দেখো, দেখো কোনো 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 একটা স্রোত, ধরো একটা সাপোজ ধরো স্রোত, এই ধরো সাপোজ একটা তোমার স্রোত আছে, তুমি স্রোতের দিকে যাচ্ছ, তুমি ধরো একটা বোট মানে একটা নৌকা আছে, তুমি স্রোতের দিকে যাচ্ছ, স্রোত এদিকে যাচ্ছে, মানে স্রোতের দিকে যাচ্ছ, মানে তুমি স্রোতের দিকে যাচ্ছ। তাহলে তোমার এখানে কি স্রোত কি কাজ করবে, তোমার সেখানে এখানে কি কি কাজ করবে, তোমার এখানে বোট অর্থাৎ নৌকা প্লাস হচ্ছে স্রোতের বেগ কাজ করবে। আর তুমি যদি তার উল্টো দিকে যাও, ধরো তুমি এই বোট এদিকে যাচ্ছে, স্রোত এদিকে আসছে, তাহলে তুমি স্রোতের বিপরীতে যাচ্ছ, তাহলে বোট মাইনাস কারেন্ট, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে নিশ্চয়ই বোট মাইনাস কারেন্ট মানে তুমি স্রোতকে ঠেলে নিয়ে যাবে। তাহলে স্রোতকে যখন তুমি ঠেলে নিয়ে যাবে, স্রোতকে যখন তাহলে তুমি ঠেলে নিয়ে যাবে, তখন তাহলে তোমার বেগ নিশ্চয়ই বেশি হবে, বেশি থাকতে হবে। দেখো ভাই, এমনটাই হচ্ছে আমাদের জীবনের, এমনটাই হচ্ছে আমাদের জীবন। তোমার জীবনে যদি গতি কমে যায়, তাহলে তুমি জীবন যুদ্ধে তুমি হেরে যাবে, ঠিক আছে। আর যদি তুমি, তোমার বেগ বোট যদি বেশি থাকে, তাহলে তুমি জীবন যুদ্ধে জিতবে, না তো একদম মারা পড়বে। আচ্ছা দেখ, তারপর কি বলছে, বলছে যে দেখো তারপরে কি বলছে, তারপর বলছে যে ডাউন স্ট্রিম। আচ্ছা ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল। দেখো আমি যদি অনুকূল করি, অনুকূল,
অনুকূল যদি করি, অনুকূল কত, অনুকূল যদি করি তাহলে অনুকূল বোট প্লাস কারেন্ট, বোট প্লাস কারেন্ট, বোট প্লাস কারেন্ট। তাহলে বোট আমার কত ছিল দেখো, স্থির জলে বোট, বোট ছিল, বোট আমার বলে দিয়েছে 6 কিলোমিটার। আর আমার হচ্ছে যখন ঘন্টায় বয়ে যায়, অর্থাৎ নদী মানে হচ্ছে কারেন্ট বা স্রোত, মানে অর্থাৎ বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে 1.2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমার ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে হচ্ছে কত, ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, তাহলে 6 প্লাস 1:2, 6 প্লাস 1.2, তাহলে কত হচ্ছে না 7.2, 7.2। আচ্ছা তাহলে এবারে দেখো, এবারে এটাকে আমি যদি প্রতিকূলের বার করতে চাই, তাহলে প্রতিকূল সমান সমান কি বলেছি, তাহলে আমি কি বলেছি, প্রতিকূল সমান সমান, প্রতিকূল সমান সমান বোট মাইনাস কারেন্ট। বোট কত, বোট হচ্ছে আমার 6, কারেন্ট কত 1-2, তাহলে কত হচ্ছে না, হচ্ছে তোমার হচ্ছে 4.8 কিলোমিটার কিমি পার আওয়ার, মানে প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার দেখো, তাহলে আমার কত চলে এলো, তাহলে অনুকূলে চলে এলো 7.2, প্রতিকূলে চলে এলো 4.8 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে আমার কত এসেছিল, তাহলে আমার এসেছিল অনুকূলে এসেছিল, ডাউন স্ট্রিম এসেছিল 7.2, আপ স্ট্রিম এসেছিল 4.8। আচ্ছা এবার আমার কি জানতে চাইছে, আমাকে বলে দিয়েছে দূরত্ব, তাহলে ডিস্টেন্স বলে দিয়েছে। আচ্ছা এখন এখানে দেখো, সে একটি জায়গায় যেত আবার ফিরে আসতো, অর্থাৎ সে যেত, অর্থাৎ যেত, অর্থাৎ প্রতিকূলে মানে অনুকূলে যেত আবার প্রতিকূলে ফিরে আসতো। ঠিক আছে, তখন সময়, টোটাল সময়টা কত নিত, 1 ঘন্টা সময় নিত, এটা টাইম বলে দিয়েছে। কিন্তু টাইম সমান সমান আমরা কি জানি, টাইম সমান সমান জানি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। আমরা জানি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে আমি জানি না ডিস্টেন্স, তাহলে আমি এখানে ডিস্টেন্স ডি ধরছি। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ডি, আর আমার অর্থাৎ যাচ্ছি, অর্থাৎ যেতে আমার অনুকূলে কত লেগেছিল, অনুকূলে লেগেছিল হচ্ছে 7.2, আর প্রতিকূলে কত লেগেছিল, প্রতিকূলে লেগেছিল 4.8। ওকে 4.8, তাহলে ডিস্টেন্স বাই স্পিড করছি, কত আসছে না টাইম, মানে এই দুটো টোটাল যেতে কতক্ষণ লেগেছে, 1 ঘন্টা, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা, এই দেখো এটা দেখো ডিস্টেন্স বাই স্পিড, এটা ডিস্টেন্স, এটা স্পিড ইজিক্যাল টু টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যাল টু টাইম, এখানে আমার টাইম এলো। ঠিক আছে, তো ইজিক্যাল টু মানে কি, তোমার এদিকে যেটা রাখতে হবে ওদিকে সেটা সমান সমানই রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, তারপরে এটার এলসিএম যদি করি, 72 আর 48-এর এলসিএম যদি করি কত হবে না, এলসিএম হবে 144। দশমিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দশমিক যেমন ছিল তেমনই বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে 72 × 144, তাহলে 72 × 144, তাহলে দশমিক দশমিক কোনো সমস্যা নেই, দশমিক চিন্তা ভুলে যাও, তাহলে 2D। তারপরে দেখো 48 × 114, এই সরি 144, তাহলে কত হচ্ছে, 3 3 8 24, অর্থাৎ লাস্ট 4 ডিজিট হচ্ছে 4, তাহলে 3 48 144, তাহলে 3D। এটা ইজিক্যাল টু 1 আওয়ার, 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 3 2 5, 5D, 5D সমান সমান 144, 144। ঠিক আছে, 5D সমান সমান 144, ঠিক আছে পয়েন্ট দিলাম। তাহলে দেখো ডি, ডি ডি, তাহলে ডি, তাহলে এবার যদি ডাইরেক্ট 5 দিয়ে করি, দেখো 5 দিয়ে 10, আবার পয়েন্ট যাবে, আচ্ছা 40, 5 × 25, অর্থাৎ 2.88। হ্যাঁ, তাহলে তার ডিস্টেন্স কত হলো, 2.88। ঠিক আছে, 2.88। তাহলে দেখো বলছে লোকটির মোট দূরত্ব, তাহলে ডিস্টেন্স আমার বের হয়ে গেল, ডিস্টেন্স এটা। এবার কি বলেছে দেখো, তাহলে 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 দেখো এখানে
ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স আমি 2D, অর্থাৎ সে গিয়েছে প্লাস এসছে, অর্থাৎ 2D, ডি প্লাস ডি মানে প্রথম ডিস্টেন্সে যাচ্ছে আবার নেক্সট ডিস্টেন্সে আসছে। তাহলে ডি ডি আমার ডি সমান সমান কত এসেছিল, ডিস্টেন্স কত এসেছিল, ডিস্টেন্স এসেছিল 2.88, ঠিক আছে। তাহলে ইন্টু ইন্টু 2, তাহলে 8 দিয়ে 16, 6, তাহলে লাস্ট ডিজিট কত, 6। অপশন কি আছে, অর্থাৎ সি আছে, অর্থাৎ 5.76 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 5.76 কিলোমিটার, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো তারপরে হচ্ছে 14, তারপর হচ্ছে 15 দেখলাম। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো বলছে যে 7 টাকা প্রতি কেজি 27 কেজি চিনির সাথে কত কেজি 9 টাকা প্রতি কেজি দরে চিনি মেশাতে হবে যাতে মিশ্রণটি 9.24 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 10% লাভ হতে পারে, ঠিক আছে, 10% লাভ হতে পারে। তাহলে এক্ষেত্রে কি করবো আমরা, তাহলে দেখো সিপিএসপি অর্থাৎ কস্ট প্রাইস আর হচ্ছে আমার সেলিং প্রাইস, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস সাপোজ যদি 100 করি, সেলিং প্রাইস কত হবে না 110, 110। তাহলে দেখো আমার কি বলছে, সে বিক্রি করেছিল, মেশাতে হবে যে যাতে বিক্রি করে 10% লাভ হয়েছে, ঠিক আছে, 10% লাভ হয়েছে। এই যে 9.24 টাকা কি বিক্রি করার পরে, তাহলে আমি আসল ক্রয় মূল্যটা জেনে নেবো। তাহলে 110 আমি ক্রয় মূল্যটা জেনে নিচ্ছি, তাহলে 110 সমান সমান 9.24, 9.24, তাহলে ইন্টু 100তে কত, 100তে কত, এটাই। আচ্ছা, তাহলে দেখো আমি দশমিক তুলছি, দুটো শূন্য বসাচ্ছি, শূন্য শূন্য কেটে দিচ্ছি, কোনো সমস্যা নেই। চলো 8 11 88, 4 4 11 44, অর্থাৎ 84.0, 84.0, ঠিক আছে। তাহলে 84.0, তাহলে আমার অলরেডি, তাহলে আমার আলটিমেটলি কি কেনার বিক্রি করার আগে এটা ছিল, এটা মানে আমার কস্ট প্রাইস ছিল, ঠিক আছে, এটা আমার হচ্ছে কস্ট প্রাইস ছিল, এটা আমার কস্ট প্রাইস ছিল। আচ্ছা, তাহলে আমার ওটা আমার কস্ট প্রাইস ছিল, তাহলে কস্ট প্রাইস ছিল ওটা। আচ্ছা, তাহলে তাহলে এই জাস্ট এই এমন অঙ্কে কি অ্যালিগেশন লাগবো আমরা, তাহলে 7, একটা হচ্ছে 7 টাকা কেজি আর একটা হচ্ছে 9 টাকা কেজি, আর ওভারঅলটা সে বিক্রি করবে মানে অর্থাৎ ওভারঅলটা, তাহলে ওভারঅল কত ছিল, ওভারঅল ছিল কত না 8.40, এটা হচ্ছে আমার ওভারঅল ছিল, এটা হচ্ছে আমার ওভারঅল। তাহলে তাহলে 9 থেকে 840 যদি বাদ দিই কত হচ্ছে 0.60, আর 7 থেকে 840 যদি বাদ দিই কত হচ্ছে আমার হচ্ছে কত না হচ্ছে 1.40। তাহলে দেখো পয়েন্ট পয়েন্ট তুলছি, শূন্য শূন্য কাটছি, তাহলে 3 দিয়ে 6, 7 দিয়ে 14, 3:7, ঠিক আছে, 3:7। এবারে কি বলছে দেখো 7 টাকা কেজি প্রতি কেজি, অর্থাৎ এই চিনিটা কত দাম ছিল 27 কেজি, তাহলে এর সাথে কত গুণ করেছিল 9 গুণ করেছিল, 3 9 27, তাহলে এর সাথে আমি 9 গুণ করবো, 7 9 63, 7 9 63, তাহলে আমার কত ছিল 15D, অপশন কত না 63 কেজি। তাহলে 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 কত লাভ হতো না, যেহেতু আমার জানতে চেয়েছে এইটাই জানতে চেয়েছে, যেহেতু দ্বিতীয়টা দেখো 9 টাকা প্রতি কেজি দরে চিনি মেশাতে হবে, তাহলে তাহলে 63 টাকা কেজি দরে আমার নিশ্চয়ই চিনি মেশাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো, পরেরটা কি বলছে না বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 25 বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত, দেখো ক্ষেত্রফল বলেছে মানে হচ্ছে ক্ষেত্রফল, যখন এই ক্ষেত্রফল বলবে তখন আমি কি করবো সাকসেসিভ লাগাবো। এবারে যে দাদা সাকসেসিভ কিভাবে আসছে কেন আসছে, দেখো এই এমন অঙ্কতে তো বোঝা দাও, সেগুলো তোমার ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। দেখো ক্ষেত্রফল তুমি জাস্ট দেখে নাও, টাইপটা দেখে নাও, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে তখন কিছু তো সাকসেসিভ, অর্থাৎ কি এ প্লাস বা মাইনাস বি, এ ইন্টু বি বাই 100, এটা
তাহলে দেখো 25 বৃদ্ধি, তাহলে 25 বাড়ছে, তাহলে 25 প্লাস 25, তাহলে 25 প্লাস 25 কত 50। তাহলে দেখো তো হচ্ছে 25 ইন্টু 25 বাই 100 বাই 100, তাহলে 25 কত 625। তাহলে দশমিক যদি তুলে কত পড়বে 6.25, তাহলে টোটাল সাথে যদি যোগ করি তাহলে 6.25, তাহলে কত 56.25। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, 56.25। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমি কি বলছে যে 8,000 টাকা বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে 2 বছর 4 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত। ঠিক আছে, 2 বছর 4 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি বলেছে। ঠিক আছে, বলছে 8,000 টাকা বার্ষিক 15% বৃদ্ধিতে চক্রবৃদ্ধি। আচ্ছা, তাহলে দেখো 8,000 টাকা বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, দেখো এই যে অঙ্কটা আমি পারলে তোমাদের সূত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো অনেক, দেখো এটা তোমার জাস্ট ভেঙে ভেঙে দেখাবো কিভাবে আসে এই জিনিসটা। তুমি দেখো, ধরো এটা ধরো আমার প্রথম বছর, এটা আমার দ্বিতীয় বছর, এটা আমার তৃতীয় বছর। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তাহলে 8,000 টাকার 15%, 15%, 15 বাই 100, 5 3 15, 5 200, তাহলে 0 0 কাটলাম, 4 2 8, তাহলে 3 4 1200। তাহলে 8,000 টাকার 15% কত 12,000 টাকা। দেখো আমি 12 লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধা অর্থে আমি দেখিয়ে বলছি। চলো 12, তাহলে প্রথম বছরে সে 1200 টাকা সুদ পাবে, দ্বিতীয় বছরে 1200 টাকা সুদ পাবে, আবার আবার তৃতীয় বছরেও 1200 টাকা সুদ পাবে। দেখো এটা যদি হতো সরল সুদ হতো, কিন্তু আমার চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদের উপরে সুদ। তাহলে আমার দেখো এই 1200 টাকার 15%, 1200 টাকার 15% কত, 1200 টাকার 15% হচ্ছে 180 টাকা, 1200 টাকার 15% হচ্ছে 180 টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরের সুদ আমার কমপ্লিট হলো। এবার হচ্ছে আমি তৃতীয় বছরে দেবো। তাহলে দেখো তাহলে প্রথম তাহলে প্রথম বছরে 1200 টাকার সুদ 180 টাকা, দ্বিতীয় বছরে 1200 টাকার সুদ কত 180 টাকা, আর দ্বিতীয় বছরে এই 180 টাকার সুদ কত 180 টাকার সুদ হচ্ছে 27 টাকা। তাহলে 27 টাকা। তাহলে এগুলো যদি তুমি যোগ করো 7 8 2 16, 16 2 18, 8 2 3 4 5 8 1, তাহলে এটা দেখো এটা আমার 12 মাসের সুদ। ঠিক আছে, এটা আমার 12 মাসের সুদ, কিন্তু অঙ্ক বলেছে দেখো, দেখো আমার 2 বছর হয়ে গেল, কিন্তু অঙ্কে 4 মাস বলেছে। তাহলে আমি অলরেডি 3 বছর বার করে নিয়েছি। তাহলে আমি কি করব, তাহলে 12 মাসের সুদ হচ্ছে 1587 টাকা। 4 3 4 12, তাহলে ঠিক আছে। তাহলে দেখো 3 5 15, 3 2 6, 7 8 3 9 27, তাহলে কত সুদ 569 টাকা। তাহলে প্রথম বছরে আমার ছিল 1200 টাকা, দ্বিতীয় বছরের সুদ কত, দ্বিতীয় বছরের টোটাল সুদ হচ্ছে আমার হচ্ছে 1380 টাকা, আর 4 মাস সুদ কত 569 টাকা। তাহলে দেখো যদি করি 1380, 1200, 529, টোটাল সুদ কত হচ্ছে আমার 3,109 টাকা। তাহলে কত সুদ হচ্ছে না 3,109 টাকা সুদ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো বলছে যে এ এবং বি একটি ব্যবসায় 3.2 অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের 50% দাতব্য প্রতিষ্ঠানে চায়, এবং শেয়ারে 855 টাকা, তাহলে 855 টাকা ইস টু বি। তাহলে এর 3, বি এর হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর শেয়ার বলছে 855 টাকা, তাহলে 3 সমান সমান 855 টাকা, 3 সমান সমান 855 টাকা। এবার কি বলছে আমি মোটটা বার করছি, অর্থাৎ 3 2 5, 5-এ কত, তাহলে ইন্টু যদি 5-এ বার করি, তাহলে 3 2 6, 3 8 24, 3 5 15। চলো আবার
28 × 5 যে 285 × 5 যদি করি, তাহলে 285 ইন্টু করে যদি 5 5 25 5 হাত থেকে 2 5 8 40 দিয়ে 42 হাত থেকে 4 5 দিয়ে 14, তাহলে 1425 টাকা। এই 1425 টাকা এটা কি, এটা আলটিমেটলি এটা হচ্ছে, এটা আমার ছিল, ঠিক আছে। এবার কি বলছে ভালো করে বুঝবো, তাহলে এটা আমার ছিল। এবার কি বলছে, সে দাতব্য প্রতিষ্ঠানে 5% সে দাতব্য প্রতিষ্ঠানে দেয়। এবার মোট লাভ, তাহলে আমার মোট লাভ জানতে চেয়েছে, মোট লাভ জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে মোট লাভ জানতে চেয়েছে। তাহলে তাহলে দেখো এই যেটা বেরোলো, এটা 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 কি বেরোলো, এটা হচ্ছে তোমার হচ্ছে 5% দাতব্য প্রতিষ্ঠান প্রদান করার পরে যেটা ছিল সেটা হচ্ছে আমার 1425 টাকা বেরোলো। অর্থাৎ 95 সমান সমান 1425। তাহলে তাহলে অরিজিনাল কত হতো, মানে আমার 100তে কত বেরোতো, 100তে কত বেরোতো। তাহলে এটা দেখো যদি তোমার করি, তাহলে হচ্ছে কত দিয়ে কাটাকুটি যাবে, এটা 5 দিয়ে করছি, চলো 5 দিয়েই করছি। 5 19 5 19 195, আর 5 দিয়ে 10, 5 8 40, 5 5 25, 285। আচ্ছা, তাহলে দেখো এবার এটা ডাইরেক্ট 19 দিয়ে করে চলি, আশা করি চলে যাবে। তাহলে 19 একে 19, 19 আর তারপরে কত হচ্ছে 95, তাহলে 5 19 95। তাহলে আলটিমেটলি কত আসছে না, সংখ্যাটা কত হচ্ছে না 1500। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কত না 1500, ঠিক আছে। তাহলে 1500 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বলছে যে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 50% পাচ্ছে এবং 20টা ভোট অবৈধ যাচ্ছে। মোট ভোটের তার সংখ্যা 7500 হলে অন্য প্রার্থী যে ভোট পেয়েছেন তার সংখ্যা কত ছিল। তাহলে একজন মোট বৈধ ভোটের 50% পাচ্ছে, বৈধ ভোট আর অবৈধ ভোট। তাহলে দেখো, তাহলে আমি দেখো মোট ভোট 7500, তাহলে আমার মোট ভোট হচ্ছে কত 7500। এই 7500 বৈধ ভোট পাচ্ছে একজন, এর মধ্যে 20% ভোট অবৈধ, মানে নষ্ট হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই 80% ভোট ছিল আমার বৈধ, 80/100, তাই তো। আর এর কি বলছে, এর 50% ভোট একজন পেয়েছে, তাহলে অপরজন কত পাবে 45, তাহলে 45/100, 45/100। তাহলে দেখো আমি 0 0 কাটলাম, তাহলে এই 0 এই 0 কাটলাম। তাহলে তাহলে 5 2 10, 4 2 8, 5 9 45, তাহলে 4 9 কত, 4 9 হচ্ছে 36, তাহলে 75 ইন্টু 36। তাহলে 75 ইন্টু 36 কত না, 75 ইন্টু 36 হচ্ছে কত 2700, 2700। আচ্ছা, তাও কি বলছে যে 10 বছর এর বয়স, 10 বছর আগে বিয়ের চেয়ে দ্বিগুণ ছিল। বিয়ের বয়স 9 বছরে বড় হলে বিয়ের বর্তমান বয়স, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বলছে, এর বয়স 10 বছর আগে বিয়ের চেয়ে দ্বিগুণ ছিল। তাহলে দেখো আলটিমেটলি আমার এখানে অলরেডি 10 বছর বলছে, তাহলে আমার আগে 10 বছর, তাহলে তখন ছিল এ ইস টু বি। তাহলে এ ইস টু বি কত, তাহলে এ বিয়ের চেয়ে দ্বিগুণ ছিল, তাহলে বি যদি 1 ছিল বিয়ের থেকে হবে 2:1। তারপর কি বলছে, তারপরে অঙ্ক বলছে যে তাহলে এ ইস টু বি 2:1, ঠিক আছে। তাহলে তাহলে তারপরে হচ্ছে কত হবে, 10 2 20, আর 10 একে 10 বছর, ঠিক আছে। এবার কি বলছে, তার 10 বছর পরে, ঠিক আছে, তার 10 বছর পরে, অর্থাৎ 20 10 কত 30, আর 10 10 20, 30:20, ঠিক আছে। তাহলে কত হবে না 30:20, তাহলে 30:20। হ্যাঁ, তাহলে তাহলে বর্তমান তাদের বিয়ের বয়স কত হবে, বিয়ের বয়স বর্তমানে কত হবে। তাহলে বিয়ের, এবার দেখো বয়সের 9 বছরে বড়, তাহলে কত 9 বছরের বড়, তাহলে গ্যাপ সবসময় বড় থাকবে। তাহলে নিশ্চয়ই 20 থেকে, তাহলে নিশ্চয়ই এটা 30 প্লাস হচ্ছে 9, মানে কত হচ্ছে 39। তাহলে 20 থেকে কত বড় না 39 বড়, ঠিক আছে। তারপরে দেখো 21 অঙ্কটা। 21 অঙ্ক কি বলছে যে 3টি পাম্প দিনে 8 ঘন্টা করে 2 দিনে একটি কাজ ট্যাঙ্ক খালি করতে পারে, একদিনে ট্যাঙ্কটি খালি করতে 4টি পাম্পে দিনে কত ঘন্টা কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো কি করবো, এগুলো আমার টাইম এন ওয়ার্ক অঙ্ক, M1 × T
T1, ঠিক আছে, এমন সূত্র দিয়ে করতে হয়। দাঁড়া, তাহলে কি করছে না, দেখো 3টি পাম্প করছে, 8 ঘন্টা কাজ করছে, 2 দিন সময় লাগছে। ঠিক আছে, তাহলে একদিন ট্যাঙ্ক এক একদিনের ট্যাঙ্কটি 4টি পাম্প খালি করতে কত ঘন্টা, মানে এক্স ঘন্টা কাজ দেবে। ঠিক আছে, তাহলে 4 2 8, তাহলে 3 3 2 6, 6 2 12। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে, অর্থাৎ এক্স সমান সমান কত না 12 ঘন্টা কাজটা সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো 22 অঙ্কটা। 22 অঙ্কটা কি বলছে যে একটি চৌবাচ্চার 5-এর 3 অংশ ভর্তি করতে 1 মিনিট লাগে। তাহলে দেখো 5 ভাগের মধ্যে 3 অংশ ভর্তি করতে 1 মিনিট, 1 মিনিট অর্থাৎ 1 মিনিট সমান সমান কত না 60 সেকেন্ড। তাহলে 3 সমান সমান হচ্ছে আমার 60 সেকেন্ড, 3 সমান সমান 60 সেকেন্ড। বাকি বাকি জল কত ছিল, বাকি জল ছিল 2 অংশ, তাই তো, বাকি জল ছিল 2 অংশ। তাহলে 3 20 60, তাহলে 20 দুগুণে 40, তাহলে কত না 40 সেকেন্ড আমার টোটাল লাগতো। ঠিক আছে, আমার তাহলে কত লাগতো না 40 সেকেন্ড লাগতো। এবারে দেখো তারপরের অঙ্কটা কি বলছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, অর্থাৎ এক্স আর ওয়াই যদি আমার সাপোজ যদি ধরছি কত ভাগ, গুণফল হচ্ছে 8। ঠিক আছে, সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটা উল্টে যাবে। তাহলে দেখো এইগুলো ওই অঙ্কের অপশনটির সব থেকে বেটার হয়। দেখো 18-র সাথে যদি 18 যোগ করি, 18 দুগুণে 36, দেখো উল্টে যাচ্ছে কি না। তাহলে 42-এর যদি সাথে 18 যোগ করি, তাহলে 42 8 50, 51 উল্টে যাচ্ছে না। 81-র সাথে যদি যোগ করি, দেখো 81-র সাথে 90 হচ্ছে না। 24-এর সাথে দেখো যদি যোগ করি, 24-এর সাথে যদি 18 যোগ করি, কত 24 18 42। তাহলে আগে ছিল 24 ছিল, তাহলে এখন কত হচ্ছে 42, এখন 42 হচ্ছে। তো তাহলে 42 আমার টোটাল সংখ্যাটা উল্টে যাচ্ছে দেখো। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা এই অঙ্কটা বাড়িতে যা সময়কে তোমাদের কাজ হলো। ঠিক আছে, সবাই করে এটা কমেন্টে জানিও। ঠিক আছে, অ্যান্সার গ্রুপে জানিও। ঠিক আছে, দেখো আজকের যদি কোনো সমস্যা থাকে, আমি তো জানি না ভাই কোনো কেমন সমস্যা তোমরা কেউ ডিসকাসও করছো না, যদি কারো সমস্যা থাকে সেটা তোমরা আমাদের সবাইকে জানাবে বা গ্রুপে সেটা আমাকে সবাইকে বলবে। ঠিক আছে, চলো আজকে এই বলে ক্লাসটা আমি শেষ করছি।